जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंग। तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे। गाहे तब जय गाथा जन गण मंगलदायक। जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। जय भारत माता की जय जय भारत माता की जय जय भारत माता की जय जय स्वाधीनता दिवस की जय जय स्वाधीनता दिवस की जय जय स्वाधीनता दिवस की जय। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। वंदे मातरम। थैंक यू। देश के निवासी सभी जन एक है। रंग रूप देश भाषा चाहे अनेक है। हिंद देश के निवासी सभी जन एक है। रंग रूप देश भाषा चाहे अनेक है। बेला गुलाब जूही चंपा चमेली। बेला गुलाब जूही चंपा चमेली। प्यार प्यार फूल गूथे माला में एक है। प्यार प्यार फूल गूथे माला में एक है। विवेकानंद सूरये सच्चित सुखद स्वरूपाय स्वामिने तापहारिणे। परम आदरणीय स्वामी आत्मप्रियानजी महाराज, आमार प्रिय अन्य सन्यासी भाईरा, ब्रह्मचारी भाईरा, प्रिय शिक्षक और प्रिय छात्र, आज के स्वाधीनता दिवस आछे। आज आमरा एखाने एकत्रित हয়েছি स्वाधीनता दिवस एर उपलक्षे। दो तीन कथा आछे, बेशी बोलबो ना। प्रथम कथा आछे कि आमादेर এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে যে একত্রিত হয়েছি এর একটা মানে আছে। विशेषकर ছেলেরা स्टूडेंट्स स्टार्टिंग विद যে स्वतंत्र भारते जन्म হয়েছে ওরা এর महत्व এতটা দিতে পারে না, কিন্তু আমরা যে আছি একটু আগে যে জন্ম হয়েছে, আমি 60s-এ জন্ম হয়েছি, তো ওই সময়কার मतलब ওই সময় আমরা একটু আমরাও स्वतंत्र भारतेই জন্ম হয়েছি, কিন্তু যেমন প্রভাকর মহারাজ একদম তো 49-এ জন্ম হয়েছে। তো আমরা কিন্তু দুটো যে स्वतंत्र भारत और पराधीन भारत এর সঙ্গমটা আমরা দেখতে পেয়েছি। তো আমরা লোককে দেখতে পেয়েছি যারা पराधीन भारत ब्रिटिश আমলে ছিলেন আর पराधीन भारते जन्म হয়েছেন, পুরোটা জন্মই पराधीन भारते কাটিয়েছে, এরকম লোকও আমরা দেখেছি। তো আমরা যে আছি, যেহেতু এই সঙ্গমে জন্ম হয়েছি, আমরা বুঝতে পারছি কি এর যে স্বাধীনতার একটু महत्व আছে। কারণ কি যে ভুগে সেটা বেশি বুঝতে পারে,
আর যে আমরা যে এখনকার যে সেকেন্ড থার্ড জেনারেশন আছে ওরা এত বুঝতে পারে না, কিন্তু এইটা যে স্বাধীনতাটা মহত্বটা বুঝার জন্য আমরা এই স্বতন্ত্রতা দিবসটা স্বাধীনতা দিবস প্রতি বছর আমরা মানাই। আর এখানে আমরা কারণ স্মরণ করি যে দেশপ্রেমী যে দেশভক্ত লোক আছে যাদের প্রয়ত্নে আমরা যে স্বতন্ত্র হয়েছি, আমরা আজাদ হয়েছি, ওদেরকে ধন্যবাদ। ওদের যে ওদের আমরা মনে করেনি, এই কারণে আমরা স্বাধীনতা দিবস যে আছে এটা এখানে মানি। তো এই যে উৎসব আছে এইটাই মহত্ব আছে কি আমরা এটা স্মরণ করি, স্মরণ করাটা মহত্ব আছে। না হলে কি হয় কি আমরা এটা ভুলেই যাই সাধারণ জীবনে। তো এইটা যে আছে এই স্মরণ করার জন্য আমরা যে আছে এটা ইম্পর্টেন্ট, এটা মহত্বপূর্ণ আছে স্মরণ করাটা। সেকেন্ড জিনিস আছে স্বাধীনতাটা। তো আমরা যে আছি একটু সন্ন্যাসী আছি, তো স্বতন্ত্রতা আমরা একটা অন্য মহত্ব, আমরা বেদান্ত দিকেও একটা স্বতন্ত্রতার যে আছে একটা অন্য মানে হয়। আমরা যে আছি একটা যে পলিটিক্যাল স্বতন্ত্রতা আছে তার সাথে সাথে আধ্যাত্মিক স্বতন্ত্রতাটাও আমরা আমাদের লক্ষ্য আছে। অবশ্য আমরা যে আধ্যাত্মিক স্বতন্ত্রতাটা আমরা জানি কি এটা মুশকিল আছে, এটা আমরা পাইনি, আর খুব কম লোকই পায়, কিন্তু এটা গোল আছে। এর জন্য আমরা যে আছি পলিটিক্যাল स्वतंत्रता या अन्य सभी रकम स्वतंत्रता, आर्थिक स्वतंत्रता, सामाजिक स्वतंत्रता, তারপরে আর যে আমাদের এডুকেশনের কারণে স্বতন্ত্রতা পাই, যে চিন্তা করার জন্য যে স্বতন্ত্রতা, এই সব যে আছে আমাদের ফিলসফিতেও, আমাদের বেদান্ত ফিলসফিতে এটা সব ইম্পর্টেন্ট আছে। আর এটা একটা ফার্স্ট কন্ডিশন আছে আমাদের যে পরম লাস্ট যে অন্তিম যে আমাদের মুক্তি যে জন্য আছে। তো এটা যেহেতু প্রি কন্ডিশন আছে, তো ওর কারণে আমরাও সাধু হয়েও আমরা এটা যে অন্য সমস্ত স্বতন্ত্রতা আছে ওটা একটা মহত্ব দিই, এটা সেকেন্ড পয়েন্ট আছে। তোমরাও যে আছে এই যে স্বতন্ত্রতাটা মূল্য বুঝে সব সময় এটা যে আছে কামনা করবে কি আমরা এটা स्वतंत्र রাস্তায় চলতে পারি। সব রকম স্বতন্ত্রতা, সব রকম স্বাধীনতা, আধ্যাত্মিক স্বাধীনতা তো আমাদের লক্ষ্য আছেই, কিন্তু অন্য যে পলিটিক্যাল, সামাজিক, আর্থিক আর চিন্তা করার যে আছে থিঙ্কিংয়ে সব রকম স্বাধীনতা যে আছে ওটা আমাদের জীবনে যেমন থাকে। এটা খুব সোজা মনে হয়, কিন্তু আসলে এত সোজা নাই। সমাজে যখন তুমি ঢুকবে তখন বুঝতে পারবে কি এই যে স্বাধীনতা আমরা কথা বলছি ওটা একটু সামনে আপনার সবসময় নজরে আমাদের সামনে রাখতে হয়। আমি এটাই বলে যে আছি আজকে আমার বক্তব্য যে আছে শেষ করছি। ধারের কালো পর্দা সরিয়ে শত মুক্তিযোদ্ধার রক্ত ঝরিয়ে সূর্যের মতো আলো ছিটিয়ে এলো সেই স্বাধীনতা। এখানে উপস্থিত শ্রদ্ধেয় মহারাজগণ, সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকাগণ, আমার প্রিয় বন্ধুবান্ধব এবং দাঁড়িয়েদের জানাই সুপ্রভাত। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের দেশ স্বাধীন হওয়ার ৭৬ বছর পরে ৭৭তম স্বাধীনতা দিবসে। আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের স্বর্গত বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য, তাদের সম্বন্ধে একটু স্মৃতিচারণা করার জন্য। স্বাধীনতা কি? যে দেশের মানুষ, যে দেশের জনগণ, যে দেশের সমস্ত জাতির মানুষেরা এক অর্থে স্বাধীনভাবে স্বপ্ন দেখতে পারে, স্বাধীনভাবে স্বপ্ন দেখার পাশাপাশি
তাদের স্মৃতি দিয়ে, তাদের সাধনা দিয়ে দেশকে গড়ে তুলতে পারে। এই স্বাধীনতার, এই দেশের গুরুত্ব বোঝাতে গিয়ে কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কখনো দেশকে মাটির সাথে তুলনা করেছেন, কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেশকে মা রূপে দেখেছেন। তিনি প্রথম বন্দে মাতরম স্লোগানটি উচ্চারিত করেছিলেন, যার অর্থ হলো বন্দনা করি মা তোমাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশকে মানুষ রূপে দেখতে বলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন মানুষকে বড় করার মাধ্যমে দেশের উন্নতি করা সম্ভব। কবি জীবনানন্দ দাশের জননী কুসুম কুমারী দাস লিখছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। তিনি বোঝাতে চেয়েছেন কর্মঠ, কর্মযোগী উদ্যোগ নিয়ে এগিয়ে আসার মতো মানুষ ভারতবর্ষের বুকে চায়। যারা দেশ ও জাতিকে বড় করার উদ্দেশ্য নিয়ে নিজেদের কর্মযোগ্যে ঝাঁপিয়ে পড়তে পারে, সেই সব মানুষের নিষ্ঠা, ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমেই আরো সুন্দর ভারতবর্ষ গড়ে তোলা সম্ভব। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্বাধীনতা আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। তিনি বোঝাতে চেয়েছেন সেই স্বাধীনতা আন্দোলনের যাত্রাপথ খুব ভয়ঙ্কর যাত্রাপথ ছিল, তার সত্ত্বেও কবি এবং সমসাময়িক বিপ্লবীরা সেই ভয়ঙ্কর পরাধীনতার শিকল থেকে ভারতবর্ষকে মুক্ত করেছেন। আজ সেই সব মানুষদের সম্মান করার দিন, আজ তাদের কথা শোনার এবং শোনানোর দিন। অগাধ শ্রদ্ধা ও সম্মান জানাতে গিয়ে মনে পড়ে যায় সেই সব বিপ্লবী ও শহীদদের, যারা এই উদিত সূর্যকে স্বাধীন করার জন্য নিজেদের জীবনাবসান করেছেন, যারা তাদের জীবনের ভালো মুহূর্তগুলোকে কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে অতিক্রান্ত করেছেন। আজ মনে পড়ে যায় বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু, প্রীতিলতা ওয়াদ্দেদার, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, সিধু কানু, হেমচন্দ্র কানুঙ্গ প্রমুখ ভারত মাতার বীর সন্তানদের। মনে পড়ে যায় জাতির জনক মহাত্মা গান্ধী, জাতীয় নেতা সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মুজাফফর আহমেদ প্রমুখ নেতাদের, যারা দেশকে স্বাধীন করার জন্য মরণপ্রাণ সংগ্রাম করেছেন। তাই আমাদের উচিত এই ভারত মাতার ঋণ শোধ করতে আগ্রহী হওয়ার। আমাদের উচিত আমাদের পূর্বপুরুষদের জীবনের সত্যকে নিজেদের জীবনে প্রয়োগ করার। আমাদের উচিত তাদের এনে দেওয়া, আমাদের কর্তব্য তাদের এনে দেওয়া স্বাধীন ভারতবর্ষকে শিক্ষা, দীক্ষা, অন্ন, বস্ত্র দিয়ে পরিপূর্ণ করে তোলা। Rajdeep Ghosh, second year MA Sanskrit, to do the recitation. He will recite the famous poem Kandari Hoshiyar by Kazi Nazrul Islam. দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী, শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা, গুরু গর্জায় বাজ। পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো
যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। নমস্কার। বন্দে বন্দে জয় জয় জয়। আচ্ছা ঠিক আছে। আর এই বছর তো অনেক নতুন মানে রিসেন্টলি অনেকে নতুন জয়েন করেছো, সবাইকে শুভেচ্ছা। আর মহারাজের আমার প্রণাম, আর স্বামীজি ঠাকুরমা স্বামীজিকেও প্রণাম। আর তাছাড়া হচ্ছে যারা আমাদের স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের আমার শ্রদ্ধাঞ্জলি। আর এখন মানে আমরা সবাই এখনো আমরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছি, তাই না? যে রিসেন্টলি আমাদের ইন্টারভিউ হলো ফিজিক্স আর ম্যাথসের, তো ইন্টারভিউর আগে অনেক প্রশ্ন আসে, কি কি সিলেবাস হবে, কি হবে, মানে ভয়াকার বুক কাঁপতে থাকে। আর তারপর ইন্টারভিউর পর যখন কেউ চান্স পায়, হ্যাঁ, তখন যে ইমেল আসে, হ্যাঁ এত ভালো সুযোগ দিয়েছেন, মানে পুরো স্বাধীন হয়ে গেছে আর কি। হ্যাঁ, চান্স পাওয়ার সঙ্গে সঙ্গে পুরো যা ইচ্ছা করতে পারবে এরকম একটা ভাব চলে আসে। আর কোনো চিন্তা নেই। আর এটা আমরা যখন স্কুলে থাকি তখন বাবা বলে, হ্যাঁ 10টা ভালো করে পড়, তারপরে কোনো চিন্তা নেই, হ্যাঁ তারপর জীবন তৈরি হয়ে যাবে। তো 10 হয়ে যায়, তারপর 11-12 চাপ আসে, আর এই তো 2 বছর, আর 2 বছর ভালো করে পড়ে নে, তারপর সব হয়ে যাবে। তো 11-12 পড়ার পরও দেখি যে না, বিএসসিটা আছে আরো, তারপর চাকরি পাবো হয়তো। তো বিএসসি বা বিএ যা হোক, তো বিএসসি বা বিএ করার পর তারপর এমএ চলে আসে। হ্যাঁ, তো তোমরা এখন এমএসসি বা এমএ করছো বিভিন্ন সায়েন্স বা আর্টস এ সংস্কৃতে। তো এখান থেকে আমরা কি দেখি, আমরা সবাই কিছুর জন্য চেষ্টা করছি, তাই না? ভেতরে আমরা সব কিছু একটা পরাধীন বা বাঁধন একটা অনুভব করি, সেটা থেকে আমরা বেরোনোর জন্য এসব করতে চাই, তাই না? তাই তো কি সন্তু, তাই তো? হ্যাঁ, তো কি থেকে বেরোতে চেষ্টা করি আমরা? যে একটা আমরা কথা চলে, সেটা হচ্ছে ইন্দ্রিয়ের স্বাধীনতা আর ইন্দ্রিয় থেকে স্বাধীনতা। তো ধরো তোমাদের যারা বন্ধুরা এখানে আসেনি, পড়াশোনা করছে না বা চাকরি করছে, তারা কি তারা এই সময় হয়তো সিনেমা দেখছে বা মজা করছে বা স্বাধীনতা দিবসে ঘুরতে চলে গেছে কোথাও। তোমরা এখানে সকাল সকাল এসে বসে মাথায় তড়িয়ে জড়িয়ে বসে আছো। হ্যাঁ, কেন কেন কি তোমরা ইন্দ্রিয় থেকে স্বাধীন হওয়ার একটা চেষ্টা চলছে আমাদের। হ্যাঁ, ইন্দ্রিয়র যে টান, ইন্দ্রিয়র যে বেগ, সেগুলো থেকে আমরা স্বাধীন হতে চেষ্টা করছি। আর উল্টো দিকে হচ্ছে ইন্দ্রিয় স্বাধীনতা, যা মনে এলো সেটা করলাম, যা ইন্দ্রিয় চাইছে সেটা করছি। তো এটা মানে এই সংগ্রাম, এইটা প্রত্যেক মানুষের নিজস্ব সংগ্রাম, আর এটা চলতেই থাকবে। মানে তোমরা আজকে এখানে আছো, কিছু বছর বাদে হয়তো কোথাও ফ্যাকাল্টি হবে বা কোনো বড় অফিসে কাজ করবে, কিন্তু তখনও তোমাদের এই সংগ্রাম চলতে থাকবে, স্বাধীন হওয়ার সংগ্রাম। তো এই যে একদম আলটিমেট স্বাধীনতা, এই স্বাধীনতাটা আমাদের পেতে হবে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। এটা আমাদের বেদান্ত বারবার বিভিন্ন গল্পে আসে। হ্যাঁ, একটা পাখি আছে, হ্যাঁ, দ্বাসুপর্ণা সয়ুজা সখায়া। অনেকে শুনে জানোই হয়তো, যে একটা পাখি উপর থেকে বসে দেখছে আর একটা পাখি নিচে বসে এটা খাচ্ছে সেটা খাচ্ছে। হ্যাঁ, হোস্টেলে অনেকে কিছু খায় না, চুপচাপ বসে থাকে, আর কেউ খালি এদিক ওদিক খেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, তো সেরকমই মানে আমাদের কন্টিনিউসলি এই যে সংগ্রাম, এটা চলতে থাকে। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे. My pranams to all the revered monks here and all the students. Best wishes of the day. Happy Independence Day. Now when we talk about independence, what does it actually mean? It means that you are not dependent on anything. Well, if that is possible, then we should be, that crazy running here and there. That is not possible. So what we see, independence can be divided into two things: relative independence and absolute independence. We'll come to absolute independence later. If we talk of relative independence, what do we mean by that? It means that slowly, like for example, as you are kids,
For every small thing you dependent upon your parents or your elder brother, sister, etc. for purchasing stuffs. But as you grow up and you get a fellowship, maybe you get a little bit more independent, so you're relatively more independent. Furthermore, when you get a job, then you are totally independent to spend your money, right? So that is relative independence. I'll give you one more example. Now, new students have arrived in the campus, and we have several students who are joining our hostels. When they come with their parents are very much inclined towards helping those students set up their beds, etc. What do? From our side, we have to just tingle that independence. It is within us, all of us. So what happens? We tell them, "Apnar chele koto bodo hoyeche." Right? So, o parbe. Ei bishwash toku jagi dite hoy. Sorry for coming to Bengali again. But that independence has to be awakened now. So immediately what happens in front of friends when we tell them, the boy has grown up enough, let him do his stuffs. And then he also feels that, yes, I can do it. Why should I depend on my parents? It's not bad to depend upon parents, but independence is our individual kind of character, right? So we always strive for higher and higher independence. We see in the case of hostel admission also, when we strike them that tumi parbe na, can't you do this much also? Then the guy will say, oh yes, we can do this. And then he is taking care of himself all by himself. So that is how we rise from lower level of independence to higher level of independence. And now coming to absolute independence. Is it possible? I leave you with this thought. Is it possible? I'll give you a hint. All the monks that you see in the campus, why did these monks left everything very dear and near to them and chosen this life? What is their ultimate goal? The answer there is about something called absolute independence. Now I leave you with that thought. Thank you. আমার প্রণাম তাদের চরণে দিলাম। আজ স্বাধীনতা পূর্ণ হলো ৭৭তম বছর। সত্য প্রণাম নিয়ে এই বীর আধীশ্বর। উপস্থিত মহারাজগণ, শিক্ষকগণ, আমার সহকর্মীগণ এবং ছাত্রগণ, আজকে আমাদের প্রিয় ভারত দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমার তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আমাদের প্রিয় ভারত দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। 15 আগস্ট 1947 সালে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করেছে। আজকের দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের যাদের পরিশ্রম ফলে আমরা আজকে এই দিন রাষ্ট্রীয় উৎসব হিসাবে উদযাপন করছি। আমাদের দেশে গুরুত্ব হচ্ছে যে অনেক ধর্মের লোক এইখানে একসঙ্গে এবং থাকে এবং নিজের জীবন যাপন করেন এবং নিজস্ব সংস্কৃতি মেনে চলেন। দেশের কথা যদি না বলেন তবে প্রথমে আমাদের রাষ্ট্রীয় পতাকা মনে পড়ছে। আমাদের রাষ্ট্রীয় পতাকা নকশা पिंगाली वेंकैया করেছিলেন। आदरणीय कुलपति महोदय, समकुलाधिपति, रजिस्ट्रार महोदय, सभी विभाग के अध्यक्ष, शिक्षण और गैर शिक्षण महोदय और साथ ही मेरे प्यारे छात्र एवं छात्राएं, आज हम यहाँ पे स्वतंत्रता दिवस के 77वां साल का जश्न मनाने के लिए एकत्रित हुए हैं। जैसा कि आप जानते हैं कि आज ही के दिन 1947 को हमारा देश अंग्रेजों की गुलामी से आज़ाद हुआ था। साथ ही ये बात हम लोग को मालूम होना चाहिए कि आज का दिन जो हम लोग को एक तोहफे की तरह मिला है, ये इतना आसान नहीं था कि हमें एक आज़ादी मिल पाती। इस आज़ादी के लिए हमारे स्वतंत्रता सेनानियों ने अनेकों प्रयास किए।
respected Pro Chancellor Maharaj, respected PC Maharaj, Vyas, and other Maharaj. So, pranam to all. Getting to my fellow colleagues, ladies and gentlemen, and dear students. So, no need to mention that why we are gathered here. I guess previous speakers, all the speakers mentioned why we are gathered here. So let's first honor our great freedom fighter who sacrificed their lives to get our freedom. So I guess previous speakers all, the things have shared. So I don't know what to say, but I would like to point out two things. So we are gathered not only for these days. So we should participate our nation buildings through various activities in our own capacity. So regarding independence, so I would like to point out particular sections where we are still dependent on others regarding science and technological developments. So though we have progressed a lot during last 76 years, but still we need to progress in some areas. I guess not only us, the world is facing a very tough challenge through environmental disbalance. So मलं शरीरस्य च वैद्यकेन योपाकरोत्तं प्रवरं मुनीना पतञ्जलिं प्राञ्जलिरानतोऽस्मि ॐ मित्राय नमः ॐ रवये नमः ॐ सूर्याय नमः ॐ भानवे नमः ॐ खगाय नमः ॐ पुष्णे नमः ॐ हिरण्यगर्भाय नमः ॐ मरीचये नमः ॐ आदित्याय नमः ॐ सवित्रे नमः ॐ अर्काय नमः ॐ भास्कराय नमः ॐ मित्राय नमः ॐ रवये नमः ॐ सूर्याय नमः ॐ भानवे नमः ॐ खगाय नमः ॐ पुष्णे नमः ॐ हिरण्यगर्भाय नमः ॐ मरीचये नमः ॐ आदित्याय नमः ॐ सवित्रे नमः ॐ अर्काय नमः ॐ भास्कराय नमः
other revered monastic members, and my dear student. Happy Independence Day. And in a sense, this is also the birthday of Free India. And today, I will share a few thoughts about the perception of Independence Day as well as Indian nationalism from the point of view of a sannyasin. Of course, that is no other than Swami Vivekananda. In my school days, the perception about this day was that there will be flag hoisting, singing of national anthem, march past, few lectures, songs, etc., and paying homage to our freedom fighter. That is wonderful. Generally, nowadays also, some of you, if not all, are having the same perception that we have to pay homage to our freedom fighter. That's why we are living in this free India. We secured political freedom. And after the function is over, of course, free time is there and some free snacks are there. But later, I thought about the whole thing that political freedom is wonderful. Freedom is the first condition of growth, Swamiji is talking about. So it is the base. But if you study the life of freedom fighters like Master Surya Sen, you will find that they are not only talking about a free India, but a dream India. Dream India is very important. Whatever our freedom fighters have done, they have done their duty. And now it is our duty to make a dream India. And for that, not only we have to respect our freedom fighters of war of the past, but also who is sacrificing their lives, whoever may be. That means I am not only considering the past sacrifices, but also the present sacrifices people are making, you are also making. And also you have to think about the future India, our future generation. Past, present and future should be mingled together to make a dream India. When I embraced that monastic life of a sannyasin, I thought that Swamiji, he was a spiritual person. What he has to do with freedom struggle? But when I studied his work, his life, I was astonished that our father of the nation, Mahatma Gandhi, just he is referring that my love for India has increased 1,000-fold when I read the works of Swami Vivekananda, Roma Rola. Once he wanted to know about India, so he wrote to Rabindranath. And Rabindranath Tagore, to Rabindranath Thakur, he told that if you want to know India, study Vivekananda. In him, everything is positive,
nothing is negative. One foreigner is just wanted to know India. India has a very cultural rich heritage. We must understand, India is not a piece of land, because land is divided. Not the Bharatvarsha, India is divided. If you see the culture of Pakistan, Bangladesh, etc., Southeast Asian countries, you'll be finding that some link is there, cultural link is there, and that is very important. And nowadays in India, especially like a beautiful garden, you'll be finding different types of the flowers. Here also, even among us within the monks, you'll be finding some are from West Bengal, some are from Tamil Nadu, some are from Karnataka, some from Kerala. But you don't understand. You will see only one thing, that they are the sadhus of Ramakrishna mission. We are the disciples, we are the followers of Ramakrishna mission. Like we have to understand today that we are not Hindus, Muslims, Christians, or Bengali, Uriya, or some other thing, caste, creed, gender, etc. Those are secondary. The primary thing is that we are Indians. We are the son or daughter of Bharat Mata. So this concept will unite us, not divide us. Unity is strength. I was talking about Swami Vivekananda, his perception of freedom struggle. In our flag, you will see 3 colors are there. One is orange color, second one is white, third one is greens. Of course, fourth color is there, the deep blue. But 3 colors are very prominent. When I saw Swami Vivekananda, I observed only one color. I thought that every person in India, that he or she should have 3 colors in them. One is that orange color that represents energy, courage, renunciation. Of course, we are having, you are seeing that we are having that orange color that is visible. But in Swamiji, 2 other colors are also there. Among us, it is also there. It is there within you also. And those colors are white color, truth and peace. And third color is a green. Green represents fertility of this country, the growth. And Dharma Chakra is there. We must not forget the Dharma Chakra, the wheel. It represents our country. And Swamiji's idea about that nationalism is something different from others. It is praised by not only Mahatma Gandhi, Netaji Subhash Bose. He was telling that if Swamiji would have been alive, then he would have been my guru. Aravinda Ghosh, he is an ardent follower of Swami Vivekananda. Bal Gangadhar Tilak, he is mentioning Swami Vivekananda as the father of Indian nationalism. And Swamiji used to refer himself as condensed India. So if you want to love Swamiji, so you are loving India. And what is Swamiji's perception about India? We have to use 3 faculties God has given us, and that is very important. To be a free man, it requires a character. Rabindranath Tagore, he told that in Swamiji everything is positive. And what does positiveness mean? Generally we think that freedom struggles means shooting British people. And you see, J.J. Goodwin, he was from Britain, Great Britain.
And he was the right hand of Swami Vivekananda. He used to love him too much. Sister Nivedita from Ireland. And the disciples or devotees of Swami Vivekananda from America. So Swamiji was not against any particular caste or creed or nation. Generally we think that we love India means we hate some other countries, neighboring countries. Not like that, not at all. The negative mindset of colonialism, it should be uprooted. And that is possible if you develop character. If you want to develop a dream India, the first thing it is required is a character. And if you want to develop character, you have to develop your understanding, your intellect, Dhi Shakti. And the second thing is that means intellectual knowledge will be there about the perception of the freedom we are enjoying, about the nationalism. And second thing is we must emotionally relate to the country's freedom struggle and whatever going on. And some of our previous lecture there mentioned about our progress in science and technology. And third thing is our hand. That's very important. Intellectually some people understand, emotionally they attach, oh, we are Indians, we are great, we have a great culture, that is wonderful. But what are you doing? Are you only a talking machine or a feeling machine and not doing anything? So one has to do good. And for that, Swamiji has developed a special machinery. And that's called Ramakrishna Mission for Bahujana Hitaya, Bahujana Sukhaya, Atmana Mokshartam Jagat Hitaya Cha, for the benefit of the whole world, not only India. So Swamiji's concept of that Indian nationalism is to develop our character first. And he was telling that if you have developed your character, that means that initial divinity or that inherent divinity that is present in you, that should blossom. And if you have that divinity, how can you a slave of other person? And one of our, Dr. Brahmachari Maji talked about the freedom of senses and freedom from senses. That is very important. And character means that you must have freedom from senses. And when you are talking about the character development, it is the white part of our flag that is remaining there inside our mind. Our mind should be white, and our hands, etc., should work hard for the country, for the world. So it is a combination of our intellectual development, emotional development, as well as that our Kriya Shakti, that is, we should work hard and work together. That we are missing today. Individually, we perform great, but when come to work together, we fail miserably. Why? Because the sense of oneness is not there. And the sense of oneness will not come from caste, creed, etc. It will come from that I am the son or daughter of India. And I will conclude just by mentioning just one incident, that one of the great followers or devotee of Swami Vivekananda, Josephine McLeod, during the last phase of the life of Swami Vivekananda, she came and told Swamiji that how can be a best help of you? And Swamiji told only 2 words, that love India. So, the takeaway message today is Swamiji's word, love India, love Swamiji. Develop your character, love, serve, meditate, and realize the ultimate freedom. Thank you all.
থেকে ইলেকট্রিসিটি বিল আমাদেরকে তো পে করতে হয়, তাহলে কত হবে? এক এক দিনে যে তাপ দিচ্ছে, কি দিচ্ছে আমাদের? এনার্জি, হিট অ্যান্ড লাইট। এটার পরিবর্তে আমাদের যদি ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে হয়, পৃথিবীর সমস্ত যত সম্পদ আছে সমস্তগুলি কিন্তু একদিনের বিল আমরা করতে পারবো না। কিন্তু ও দিয়ে যাচ্ছে আকাতরে, গালাগুলো খাচ্ছে, বাবা কি রে বাবা আজকে, সকলে সূর্যদেবকে গালে দিচ্ছে, কিন্তু নিষ্কাম ভাবে করে যাচ্ছে। সূর্যদেবকে আমাদের শাস্ত্রতে, বেদে, উপনিষদে, পুরাণে সবচেয়ে শ্রেষ্ঠ কর্মযোগী বলা আছে। কর্মযোগীর যদি সংজ্ঞা কেউ জানতে চায়, পশ্য সূর্যস্য শ্রেমাণম তন্দ্রয়তে চরৈবৈতি চরৈবৈতি। স্বামী বিবেকানন্দ অত্যন্ত প্রিয় মন্ত্র ছিল, অন্তত একটা মনে রাখো তোমরা, পশ্য মানে দেখো, সূর্যস্য শ্রেমাণম সূর্যের যে মহিমা দেখো। কি করছে সূর্য? চরৈবৈতি চরৈবৈতি, চলছেই চলছে, চলছে চলছে চলবে ছিল এক সময় আমাদের কয়েক বছর আগে। কিন্তু সূর্য চলছে, চলতেই থাকছে। সূর্য চলছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সূর্য চলছে। সূর্যকে বলা হয় হংস। হংসের একটি অর্থ সূর্যদেব। কেন? সব সময় দ্যুলোকে কিন্তু চলতেই থাকছে। যার জন্য বলেছেন স্বামী বিবেকানন্দের খুব প্রিয় মন্ত্র, চরৈবৈতি চরৈব, থেমে যাবে না, চলতে থাকো চলতে থাকো, বসে পড়বে না। আনন্দসঙ্গ পেরুমাল স্বামীজির খুব প্রিয় যে শিষ্য ছিলেন, তাকে স্বামীজি একবার লিখছেন, আচ্ছা একটা গল্প বলছি শোনো। একজন মানুষ খুব অল্প বয়সী, বসে বসে সকালে, এই দাদা এদিকে আসুন। আচ্ছা কি করে ওখানে যাব বলুন তো? ও মুখ ফিরিয়ে চলে গেল। আচ্ছা মুশকিল, আপনি বলুন না, আরেকজনকে ডাকছে, সব মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। তখন বিরক্ত হয়ে বলছে, চলো আমি শুরু করি হাঁটতে। যে হাঁটতে শুরু করলো, সব ছুটে এসে বললো ওখানে যাবেন, এখানে যাবেন, এদিকে যাবেন। আচ্ছা মুশকিল তো। আমি যখন জিজ্ঞাসা করলাম, কেউ বললে না। আমি যে এভাবেই বসে বসে তুমি জিজ্ঞাসা করছিলে, আমি জানতাম তুমি কোনোদিন হাঁটবে না। যেই মুহূর্তে হাঁটতে শুরু করলে সব লোক সাহায্য করবে। স্বামীজি বলে সবসময় মনে রাখো, জীবনে চলতে থাকো, তোমার সঙ্গীরা জুটবে। বসে থাকো, কেউ তোমার সঙ্গে থাকবে না। আমাদের দেশে সবসময় হাও হতাশ করা আর গেল গেল র, এই দুটো হচ্ছে সবসময়। হ্যাঁ, আমাদের দেশে কিচ্ছু নেই, সব গেল। অতীতে কি ছিল, অতীতের গৌরব গাইতে গাইতে বর্তমানে শুয়েই পড়েছি আমরা। স্বামীজি খুব অল্প বয়সে চলে গেলেন, তোমরা জানো, 40ও কিন্তু দেখেননি উনি। তার অন্যতম প্রধান কারণ কি ছিল? আমার মনে হয় দেশকে জাগাতে জাগাতে উনি একেবারে এত ক্লান্ত হয়ে চলেই গেলেন। এইদিকে দক্ষিণ ভারতে জাগিয়ে উত্তর ভারতে এলেন, দক্ষিণ ভারত শুয়ে পড়লো। তারপরে ওখানে জাগিয়ে এইদিকে গেলেন, সব শুয়ে পড়লো। স্বামী গম্ভীরানন্দ যে ছিলেন আমাদের অত্যন্ত বরেণ্য একজন সন্ন্যাসী, আমাদের সংঘাধ্যক্ষ ছিলেন, তিনি এবার মজা করে বললেন, আমাদের রাষ্ট্র দেবতা কে? কেউ বলছে শিব, কেউ বলছে নারায়ণ, কেউ বলছে কালী দুর্গা, কেউ না, আমাদের দেবতা কুম্ভকর্ণ। সমস্ত দেশ কুম্ভকর্ণের উপাসনাতে প্রচন্ডভাবে রত হয়ে আছে। সেটা কিন্তু আমি রামকৃষ্ণ মিশনে আসার পরে বিদ্যা মন্দিরে 28 বছর ছিলাম, এখানে প্রায় 18 বছর হয়ে গেল। ছেলেদের দেখে, মেয়েদের সম্বন্ধে আমি জানি না, ওরা দূরে থাকে, একটু সময় নষ্ট করে না। আমি দেখলাম একটু সামান্য দুটো ক্লাসের মাঝখানে যে 5 মিনিট ফাঁক পেলে, কারণ ওরা দেখলে দাঁড়িয়ে থাকা, বসে থাকলে একটুখানি শক্তি ক্ষয় হয়, তো প্রথমে শুয়ে পড়ো। এটাও খারাপ না, একটু বয়স হয়ে গেলে ঘুমিয়ে আসবে না, যা ঘুমানো ঘুমিয়ে যাও। এবং যে ভাগ্য ঘুমিয়ে থাকে, এটা আমরা পড়েছি, ছোটবেলা থেকে শুনেছি, তোমার ভাগ্য শুয়ে থাকবে। উদ্যোগিনম পুরুষসম্ভম উপেদ লক্ষ্মীম দেবেন দেবীতে কাপুরুষা বদন্তি ইত্যাদি আমরা বলছি না। উত্তম চাই
যেটা এক্ষুনি আমাদের কালেশানন্দ মহারাজ যেটা বলছিলেন, স্বামীজি যদিও ভারতবর্ষকে ভালোবাসতেন, একবার বলেছিলেন, "Am I any nation's slave? No chauvinism about me. Doubtless I love India. What is India or America or England or France to us? We are the children of that one God who by the ignorant is called man." মানুষ রূপে সকলে আছে, সেই দেবতাকে আমি কিন্তু মানি। আর ভারতবর্ষের সবচেয়ে বড় ইউএসপি মানে বুঝো তো, ইউনিক সেলিং পয়েন্ট বলে ওরা, বৈশিষ্ট্য ছিল আধ্যাত্মিকতা। স্বামীজি বারবার বলেছেন এটা। এখন আধ্যাত্মিকতাও আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদের, পবিত্রতা, আধ্যাত্মিকতা, সততা, এবং আমাদের রক্তের মধ্যে ঢুকে গিয়েছে, চিন্তার মধ্যে ঢুকে গিয়েছে। একটুখানি এদিক ওইদিক না করলে জীবনে কিন্তু সাফল্য লাভ করা যাবে না। এদিক ওইদিক মানে বুঝতে পারছো তো? সত্য কথা বলাটা ভালো, কিন্তু একটুখানি ম্যানেজ করতে হবে। বোকার মতো বাড়িতে বলে, বোকার মতো সবসময় সত্য কথা বলবি না, একটু বুদ্ধিমান হও। বুদ্ধিমান মানে একটুখানি সত্যকে কিভাবে বিকৃত করে অসত্য বলা যায়। এটা যেন আমার ভারতবর্ষে রক্তের মধ্যে ঢুকে গিয়ে এত অসততা, এত কারাপশন, এত চরিত্রহীনতা, যার জন্য সমস্ত পৃথিবী আমাদের কিন্তু অবহেলা করে। এক সময় ছিল, সেটাকে কিন্তু আউড়িয়ে এখন করা যাবে, এখন দেখাতে বলবে লোকে। এক সময় ছিল বিবেকানন্দের কথা বলে তো আমরা কিন্তু রামকৃষ্ণকে বাঁচতে পারবো না। বিবেকানন্দের কথা আমরা বলি, কিন্তু লোকে বলবে, মহারাজ ওগুলো ছাড়ুন, আপনি কি করছেন বলুন। লোকে দেখছে। সিআর ইরানি বলে একজন বিখ্যাত একজন এডিটর ছিলেন, স্টেটসম্যান বলে পত্রিকা আছে, জানো তো? স্টেটসম্যানের চিফ এডিটর ছিলেন এক সময়, আর সাধারণ লিখতেন। তিনি একবার এটা এডিটোরিয়াল লিখছেন, ভারতবর্ষ সিকিউরিটি কাউন্সিল এটার সদস্য হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিল, এখনো করে যাচ্ছে, ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিল। উনি মজা করে লিখছেন, হাউ ক্যান ইন্ডিয়া become a member of the Security Council? India is not rich enough to bribe, not powerful enough to bully, nor principled enough to inspire. Oil-rich countries such as Arab countries, প্রচুর পয়সা আছে অয়েলের, তেলের জন্য, সব দেশ নতজানুতে ওখানে যাচ্ছে। তোমার প্রচুর টাকা থাকলে সবসময় সকালে পেছনে পেছনে যাবে। বর্তমানে আমার ডোনাল্ড ট্রাম্পের কথা আমরা জানি, যত লোক গালি দেবো কেন ওর পিছনে যায়, কারণ টাকা। যার ধন আছে তাকে সকলে কিন্তু খাতির করবে, সে একটা দিক। আর একটা হচ্ছে যে শক্তি আছে আমাদের ইউএসএ, এবং বর্তমানে যে পুতিন কিছু না তো, কেউ থামাতে পারছে না ওকে, কারণ পাওয়ারফুল বুলি, সকলকে বুলি করে করে। অথবা আমাদের মহাত্মা গান্ধী, আমাদের মহাপুরুষরা যারা ছিলেন, চরিত্র বলে সমস্ত জগৎকে জয় করেছে। আমরা তিনটি কিন্তু হারাতে যাচ্ছি। সেই জন্য স্বামীজি কি বলেন ফর্মুলা, কালেকশন যেটা বললেন, হ্যান্ডস টু ওয়ার্ক, হার্ট টু ফিল অ্যান্ড হেড টু থিঙ্ক। তিনটি এইচ, হার্ট, হেড অ্যান্ড হ্যান্ড। সংস্কৃতে কি বলে ওটা? ভক্তি, জ্ঞান এবং কর্ম। এই তিনটির সমন্বয় যদি হয়, সুসমন্বয় যখন হবে, মানুষকে চরিত্রবান বলে। চরিত্রের সংজ্ঞা স্বামীজি সহজ করে দিয়েছেন, যার জন্য স্বামীজি যে রামকৃষ্ণ মিশনের যে প্রতীক তৈরি করলেন, এমব্লেম, তার মধ্যে তরঙ্গায়িত একটা সমুদ্র কর্মের প্রতীক, একটা প্রস্ফুটিত পদ্ম ভক্তির প্রতীক, উদীয়মান সূর্য জ্ঞানের প্রতীক, এটাকে বেষ্টিত হয়ে আছে এটা সর্প, কুণ্ডলিনী শক্তি আর যোগের প্রতীক। এই চারটি সমন্বয় হলে হংস, পরমহংস, পরমাত্মা দর্শন হবে। এবং একটি মন্ত্র দিয়ে গেলেন, সেটা আমরা খুব কমই দেখি, পড়ি, এবং সন্ন্যাসীদের সাধারণত দেওয়া হয়। সেটা স্বামী বিবেকানন্দ সমস্ত মানুষকে দিয়ে গেলেন, তন্ন হংস প্রচোদয়াৎ,
অর্থাৎ সেই হংস, সেই পরমহংস আমাদের প্রেরণা স্থল যেন হয়। আমরা এখানে প্রেরণা পাচ্ছি কোথা থেকে? জীবনে যেতে গেলে প্রেরণা লাগবে না, ইন্সপিরেশন লাগবে। আমরা পাচ্ছি শরীর, মন, ইন্দ্রিয়। আমার ইন্দ্রিয় চক্ষু বলছে অনবরত তুমি কিন্তু ভিডিও দেখতে থাকো। এখন তো হাতের মুঠে আছে, দুনিয়া মুঠি মে, পকেট মে। আর কান শুনতে চাইছে অনবরত অনেক রকম শব্দ। আমি যখন ছেলেদের দেখি, এখানে একটুখানি কম বোধহয়, জানি না ঠিক, আমি দুটো প্লাগ লাগিয়ে রাখে। ভগবান আমাদের কর্ণকে মুক্ত করে রেখেছেন। প্রকৃতি আমার জন্মে থেকে মুক্ত আছে। চোখ অন্তত বন্ধ করতে পারে, কান বন্ধ করতে পারে না। সেটাকে বন্ধ করেই ছাড়বে। 24 ঘন্টা যদি প্লাগ থাকে, অনেক সময় ভাবে কানটা খারাপ হয়ে যাবে। রাত্রে ঘুমানোর সময় একটা গান শুনতে হবে ওদের। আর জিহ্বা বলে, জিহ্বা জানো তো? জিহ্বা বলছে সবসময় খাই 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 করতে থাকে। পেট ভরে গেছে, তবুও একটুখানি পায়েসটা দাও তো, না একটুখানি, আর একটু দাও। সমস্ত ইন্দ্রিয়গুলি আমাদের চালাচ্ছে। ইন্দ্রিয়গুলি প্রেরণাস্থল হয়ে আমাদের সমস্ত জীবনটা যাচ্ছে। রাত্রে মহারাজ যেটা বললেন, স্বামী রামকৃষ্ণানন্দের মুক্তি এটা, ফ্রিডম অফ দ্য সেন্সেস অ্যান্ড ফ্রিডম ফ্রম দ্য সেন্সেস। উনি কটাক্ষ করে বললেন, ফ্রিডম অফ দ্য সেন্সেস ইজ পলিটিক্স, ফ্রিডম ফ্রম দ্য সেন্সেস ইজ রিলিজন। স্বামীজি বললেন, হি who conquers the self conquers all. He conquers all, he conquers self. নিজের শরীর, নিজের মন, নিজের বুদ্ধি, নিজের ইন্দ্রিয়গুলো আমার বশে থাকবে, এটাই ফ্রিডম। আমরা কিন্তু ইন্দ্রিয়ের বশে থাকছি। ছেলেরা চিল্লাচ্ছে আমাদের স্বাধীনতা চাই। এখানে হস্টেলে বন্দির মতন আমাদের রাখা হয়। বন্দির মতন রাখা হয় এই কারণে, যত বাহ্য স্বাধীনতা কম থাকবে, অন্তঃস্বাধীনতা কিন্তু বিকশিত হবে। সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থগুলো রচিত হয়েছে কোথায় জানো? ডিসকভারি অফ ইন্ডিয়া নাম শুনেছ? জওয়াহরলাল নেহরু বলে একজন ছিলেন, না তার নাম শুনেছ তো নাকি? কে নেহরু বলুন তো? হ্যাঁ, ছিলেন বোধ হয়। জওয়াহরলাল নেহরু বিখ্যাত গ্রন্থ ডিসকভারি অফ ইন্ডিয়া রচনা করেছিলেন জেলে বসে। শ্রী অরবিন্দ জেলে বসে কত অনুভূতি তার হয়েছিল। অর্থটা কি? বাইরে একটুখানি স্বাধীনতার কম থাকে, অন্তরের স্বাধীনতা কিন্তু প্রকাশ হবে। ছেলেরা বলে আমাদের কোনো স্বাধীনতার কোনো ফ্রিডম নেই ইত্যাদি। আমি তখন বলতাম, তোমাদের প্রচুর স্বাধীনতা আছে। নিজের আত্মোন্নতির জন্য স্বাধীনতা দিয়েছি আমরা, দিন রাত পড়াশোনা করার জন্য স্বাধীনতা দিয়েছি, পবিত্র জীবনযাপন করার জন্য স্বাধীনতা দিয়েছি, আর সকলের সঙ্গে ভালোবেসে নিঃস্বার্থ হওয়ার জন্য প্রচুর স্বাধীনতা দিয়েছি। স্বাধীনতা কিনটা দিইনি, সময় নষ্ট করার স্বাধীনতা তোমাদের দিইনি, দিন রাত পড়াশোনা ছাড়া অন্য কিছু করে ঘুরে বেড়ানোর স্বাধীনতা দিইনি, শুধু আড্ডা দিয়ে সময় নষ্ট করার স্বাধীনতা দিইনি। সেই স্বাধীনতা তোমরা যদি চাও, যে গেট থেকে এসছে সেই গেট খোলা আছে, বেরিয়ে যাও। ওই স্বাধীনতা আমরা দেব না। কেন? অন্তরে বিকাশ করতে গেলে অনেকখানি তোমাকে নিজেকে গুটিয়ে রাখতে হবে। আমি আধ্যাত্মিক মহাপুরুষদের ছেড়ে দাও, বড় বড় যে খেলবার যা আছে, সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলি, কি চোখের জলে ফেলে কত রকমের অনুশীলন করেছে। এক সময় ভারতবর্ষ প্রত্যেকটি ম্যাচে হারত। আমরা যখন ছোট ছিলাম, ভালো ভালো খেলোয়াড় ছিল, তখন ওরা বলল, খেলার অভিজ্ঞতা, খেলার যে ক্ষমতা ওর জন্য নয়, সংযত জীবনের অভাবে। নাইট ক্লাবে গেল, কোথায় ঘুরে টুরে আসছে, সকালবেলা ম্যাচে যাচ্ছে, ফার্স্ট স্লিপ সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে হাই তুলছে, এইদিকে বালা আছে, হাই তুলতে তুলতে বাইরে দিকে শুনবে। তখন ওরা করলো, কোচ এবং সাইকোলজিস্ট নিয়ে এলো, একদম কঠোর একটা নিয়ম করলো, 9:30 মধ্যে এখানে আসতে হবে। কি খাবে ওরা সেটা কিন্তু করা আছে, জানো তো? বড় বড় ফিল্ম স্টার, বিশেষ করে ফিমেল অ্যাক্ট্রেসেস, ওরা খাওয়ার ব্যাপারে এত সংযত, সামান্যতম যদি ওয়েস্ট লাইন বেড়ে যায়, পরের দিন থেকে চাকরি চলে গেল। সেজন্য খেতে চায় না, এই জন্য আমি এটা খাবো না, আইসক্রিম খেতে চাইলেও খাবো না। আমাদের সিন্ধুর একটা গল্প আছে না, আইসক্রিম খাবো খুব ইচ্ছা ছিল, আমার কোচ বললো একদম আইসক্রিম খাবে না। যখন জিতে এলো, প্রধানমন্ত্রীকে আইসক্রিম খাইয়েছিলেন, গল্পটা তোমরা জানো, কাগজে বেরিয়েছিল। অর্থটা হচ্ছে, যত সংযম হবে শরীর, মন, বুদ্ধি
আর ইন্দ্রিয়গুলোকে যত সংযত রাখবে তখন দেখবে অন্তরে বিকাশ হবে। প্রচুর সময় আসবে তোমাদের যখন প্রচুর তোমরা কিন্তু তথাকথিত আনন্দ করতে পারো, বিষয়ানন্দ, বিষয়ানন্দের ঊর্ধ্বে ভজনানন্দ, তারও ঊর্ধ্বে ব্রহ্মানন্দ। যার জন্য ইন্দ্রিয়গুলিকে সংযম করার একটি আনন্দ আছে, তোমরা করে দেখলে বুঝতে পারবে। পরীক্ষার আগে একটা সংযম ভয়ে আসে, আমি কিছুতে আসে না। যখন দেখবে আমি এখানে যেতে চাইছিলাম না, ওরা এখানে মনকে বললাম, কিছুক্ষণ বাদে বাহ আমি নিজেকে কিন্তু সামলাতে পেরেছি। কনকোয়েস্ট, সেলফ কনকোয়েস্টের একটা আনন্দ আছে। এই জন্য স্বামী বিবেকানন্দ বারবার বলছেন চরিত্রবান হও। আমাদের দেশে সবচেয়ে বড় অভাব কি? আমাদের প্রচুর টাকা আছে, প্রচুর সমৃদ্ধি আছে, আমাদের কিন্তু প্রযুক্তি আছে, আমাদের বিজ্ঞান আছে, চাঁদকে পর্যন্ত যাচ্ছে, কিছুদিনের মধ্যে যাবে চাঁদে, তার আগে রেসে চলে যাচ্ছে। ওদের বুদ্ধিটা দেখো, ওরা এমন কৌশল করলো আমাদের 3 দিন আগে ওরা যাবে। সবই আছে, কোনটা নেই? চরিত্রবান চরিত্রবতী যুবক যুবতীর অভাব আমাদের। একটা বিশাল প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, কোটি কোটি টাকা ওখানে লেনদেন হয়, একজন নেতা খুঁজে পায় না সেখানে দিয়ে নিশ্চিন্ত থাকতে পারে। কাকে ওখানে দেওয়া যায় বলতো না, আরে বাবা ওকে দিও না, একে দিও না। আমাদের দেশে নেতৃত্বের অভাব কেন? চরিত্রবান মানুষের অভাব। চরিত্রবান চরিত্রবতী সংযত জীবন যাপন করলে অনেকে বন্ধুরা ঠাট্টা করে, বা সাধু হয়েছিস না, মহারাজ মাথা খেয়েছেন না, জানি আমি, এরা বলা উচিত অবশ্য, তোমরা স্বাধীনভাবে বলতে থাকো। কিন্তু কিছুদিন বাদে আমি হস্টেলে দেখেছি, আমাদের শিরিষ মহারাজ এতে ছিলেন, IIT হস্টেলে প্রায় 10-11 বছর ছিলেন। এখন র্যাগিং চলছে, তো তিনি র্যাগিংয়ে বন্ধ করার সহজ উপায় বার করলেন IIT কানপুরে, যার জন্য ওনাকে একটু শাস্তিও পেতে হলো ডিরেক্টরের কাছে। উনি অ্যান্টি র্যাগিং স্কোয়াড তৈরি করলেন সিনিয়রদের দিয়ে। সিনিয়র ছেলেদের বলছেন, দেখো তোমরা 10 জন থাকবো, র্যাগিং যেখানে শুনতে পাই আমরা গিয়ে ঠান্ডা করবো ছেলেদের। যেটা শিক্ষকরা করতে পারলো না, যেটা পুলিশ তো করতেই পারে না, সিনিয়র ছেলেরা করতে পারে। সেজন্য আমি সিনিয়র ছেলেদের বলছি, বিশেষ করে নতুন যারা আসছে, একটু মজার ছলেও কিন্তু একটুখানি এটা ওটা করতে যাবে না, কারণ শাস্তির কোনো মূল্য নেই। তোমরা নিজেই বুঝবে, এগুলো করে মানুষকে কষ্ট দিয়ে, ওকে কাঁদিয়ে ও নাকি আপন করে বন্ধুত্ব করাচ্ছে, এরকম পাশবিক যে অনুভূতি। কারণ হচ্ছে ভিতরে পশু আছে, অসুর আছে, রাক্ষস আছে, সেটাকে জাগিয়ে তোলা আমাদের উদ্দেশ্য নেই, অন্তর্নিহিত দেবত্বকে জাগিয়ে তোলার জন্য স্বামীজি বলেছিলেন। সেজন্য স্বামীজি বারবার বললেন, একটি গল্প বলে শেষ করছি আমি। স্বামী ব্রহ্মানন্দের নাম শুনেছে তো? প্রথম অধ্যক্ষ ছিলেন, স্বামীজির পরেই ওনার স্থান আমাদের রামকৃষ্ণ মিশনে। তিনি শান্ত হয়ে বসে থাকতেন, বেশি কথা বলতেন না, আধ্যাত্মিকতার একেবারে প্রতিমূর্তি উনি। স্বামী প্রেমানন্দ ছিলেন স্বামীজির ঠাকুরের শিষ্য, স্বামীজির গুরু ভাই, খুব প্রিয় গুরু ভাই, দুজনেই আছে। একটা যুবক এসছে ওখানে, তার নাম পরে বলছি। স্বাধীনতা নিয়ে আসতে হবে ভারতবর্ষের, কি করতে হবে? ব্রিটিশদের ধরে মেরে টেরে কেটে স্বাধীনতা করতে হবে। আনার্কিস্ট মুভমেন্ট বলে একটা ছিল, কিভাবে সকলকে বন্দুক নিয়ে সব স্বাধীনতা আনতে হবে। তখন ব্রহ্মানন্দ বুঝালেন, দেখো স্বাধীনতা এরকম হয় না, তুমি প্রথমে নিজের চরিত্র গঠন করো। চরিত্র গঠন মানে 3টি H: হার্ট টু ফিল, হেড টু কনসিভ অ্যান্ড হ্যান্ডস টু ওয়ার্ক। অনেকক্ষণ বুঝালেন, কারণ ব্যক্তিগত চরিত্র গঠনের মাধ্যমে দেশ গঠন হবে। স্বামীজির বারবার এই উক্তিটা, দেশবাসীরা যদি চরিত্রবান চরিত্রবতী যদি না হয়, তাহলে দেশ গঠন কি করে হবে? দেশ মানে কি আকাশ থেকে পড়ছে নাকি? আমরাই তো দেশ। তখন এই যুবক প্রচন্ড তেজ আছে, স্বামীজি বলেছেন দেশকে স্বাধীন করতেই হবে, আমি ব্রিটিশদের মেরে কেটে ঠিক করব। তখন বললেন, দেখো স্বামীজি তো চরিত্রের কথা বলেছেন। তখন উনি ঔদ্ধত্য মানে ছোটবেলায় থাকে, অ্যাডোলেসেন্ট এজে খুব তর্ক করে। তোমরা এত শান্ত হচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি। কি করবে, মহারাজেরা ঘুরে যাচ্ছে সব সময়, তর্ক করতে থাকলো। ও বললো, ইউ হ্যাভ নট আন্ডারস্টুড স্বামীজি। ব্রহ্মানন্দ বিচলিত হয়ে গেলেন। বাবরামরা
প্রেমানন্দ পাশে ছিলেন, ওর নাম বাবুরাম ছিল। এই ছোকরাটা কি বলছে, আমি নাকি স্বামীজিকে বুঝিনি, খুব বিচলিত হয়ে গেলেন। তখন বাবুরাম মহারাজ বললেন, রাজা বলে ডাকতো ওকে, রাজা মহারাজ নাম ছিল। রাজা, কিচ্ছু ভাবো না, এর ঘোড়ার মতন বুদ্ধি আছে, এই 4 পায়ে ঘোড়া হয়ে যাও। এরকম 4 পায়ে হয়ে গেল। ব্রহ্মানন্দ তার পিঠে চড়লেন। তারপরে স্বামী ব্রহ্মানন্দকে 3 বার প্রদক্ষিণ করলো। প্রেমানন্দ চেয়ে নামলেন, ও সমস্ত চিন্তা রাশি অন্যরকম হয়ে গেল। মহাপুরুষ তার স্পর্শ মাত্রই করতে পারে। তার নাম ছিল স্বামী নিখিলানন্দ। নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটিতে ছিলেন দীর্ঘদিন। স্বামী আমাদের শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার ইংরেজি অনুবাদ, বিখ্যাত বিশাল বড় স্কলার ছিলেন, উপনিষদ গীতা ইত্যাদি লিখেছেন। তার কারণ প্রথমে দেখিয়ে দিলেন, তুমি প্রথমে ব্যক্তিগত চরিত্রকে গঠন করো, তার জন্য সংযম, ইন্দ্রিয় সংযম থেকে শুরু করে। ইন্দ্রিয় 5টি ইন্দ্রিয় আছে তোমরা জানো তো, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা, আর পঞ্চকর্মেন্দ্রিয় বাক পাণি পাদপায় উপস্থ। সেইগুলোকে যদি সংযত করো, তাহলে মুক্তি তোমার হাতে এসে গেল। এটা গীতার বাক, ইন্দ্রিয়াণ ইন্দ্রিয়ার্থে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, শতপ্রজ্ঞ হয়ে যাবে। সেই জন্য এই স্বাধীনতা, ইন্দ্রিয় হইতে স্বাধীনতা, ইন্দ্রিয়ের মাধ্যমে স্বাধীনতা, ইন্দ্রিয়ের স্বাধীনতা নয়, ইন্দ্রিয় হইতে স্বাধীনতা, এটা আমরা শপথ করি স্বামীজির কথাটা কিন্তু মেনে সংযত জীবন আর সমস্ত পৃথিবীকে আপন করে নেওয়া, শুধুমাত্র ভারতবর্ষ নয়। স্বামীজি বলেছেন, হোয়াট ইজ ইন্ডিয়া আর আমেরিকা আর ইংল্যান্ড আর ফ্রান্স টু আস? তার কারণটা হচ্ছে, এখন ইন্ডিপেন্ডেন্সের চেয়ে বারবার উচ্চারিত হচ্ছে কি শব্দ? ইন্টারডিপেন্ডেন্স। ইন্টারডিপেন্ডেন্স, ইন্টারকানেক্টিভিটি। ইন্টারকানেক্টিভিটি মানে জানো তো, তার নাম হচ্ছে ইন্টারনেট। সমস্ত পৃথিবীকে কানেক্ট করো, সমস্ত পৃথিবীর প্রত্যেকটি অংশ আরেকটি অংশের উপরে নির্ভরশীল, আমরা একা থাকতে পারবো না। ইন্টারকানেক্টিভিটি লিডিং টু ইন্টারডিপেন্ডেন্স, সেখান থেকে ইন্ডিপেন্ডেন্সের কিভাবে খুঁজে পাবে তোমরা গভীরভাবে চিন্তা করো। এই চিন্তা দিয়ে তোমাদের ছেড়ে দিয়েছি, অনেকক্ষণ সময় নিয়ে নিলাম, তোমরা বলতে চাইনি, তবুও দীর্ঘদিন শিক্ষকতা করেছি আমি। শিক্ষকরা বেশি বেশি কথা বলে, এবং শিক্ষকরা যদি সাধু হয়ে যায় আর থামতে চায় না। আমি এই বদনামটা খোঁজাবার জন্য এখানে থেমে যাচ্ছি। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ কি জয়, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। সাজা
मातरम् वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला शस्य श्यामला मातरम् वन्दे मातरम् वन्दे मातरम् शुभ्रजोत्स्ना वन्दे